তো আগের দিন আমি তোমাদের হচ্ছে যে আমাদের হিটলারের সম্পর্কে টোটাল ডিসকাস করে দিয়েছিলাম, যে হিটলারের যে নীতি জার্মানিতে ন্যাৎসিবাদ টোটালটা আমি ডিসকাস করে দিয়েছিলাম। আজকে আমরা একদম মোটামুটি যে শেষ পার্ট, শেষ অংশটা, সেটা সম্পর্কে ডিসকাস করব। সেটা হচ্ছে কি আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, বা যেটাকে আমরা বলি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ঠিক আছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবার দেখো, ন্যাৎসিবাদ ফ্যাসিবাদ পড়তে গিয়ে আমরা বেসিক্যালি এর মধ্যে সব পুরো জিনিসটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ব্যাপারটা কিন্তু আমরা ডিসকাস করে নিয়েছি। এবার এখানে আমরা আলোচনা করবো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কারণ কি ছিল, আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ফলে কি পরিবর্তন হলো আমাদের মানে পুরো পৃথিবীতে। তো প্রথমে দেখো, একটা জাস্ট ইন্ট্রোডাকশনের মতো দেওয়া আছে সময়, যে কবে থেকে কবের মধ্যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল। 39 থেকে 1945 পর্যন্ত। কবে সূচনা হয়েছিল? 1 সেপ্টেম্বর 1939, 1939 1 সেপ্টেম্বর 1939 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার স্টার্ট হয়েছিল, আমরা জানি। আর এন্ড হয়েছিল কবে? 14 আগস্ট 1945, 14 আগস্ট 1945 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কমপ্লিট হয়েছিল। তো এটা জাস্ট ইন্ট্রোডাকশনের মতো করে সামনে দেওয়া আছে, যাতে প্রথমে এই জিনিসটা দেখে আমরা একটা মনে করতে পারি যে কবে ব্যাপারটা হয়েছিল। এবার এখানে দেখো, প্রথম যে ঘটনা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর শুরু। সেকেন্ড কি হলো? এবার দেখো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর যে শুরু হয়েছিল সেটা কোন ঘটনাকে কেন্দ্র করে? জার্মানি যখন পোল্যান্ড আক্রমণ করেছিল। আমরা প্রত্যেকে জানি যে ন্যাৎসিবাদ পড়ানোর সময় আমি ডিসকাস করেছিলাম যে পোল্যান্ড কি ছিল, যে পোল্যান্ড কেন হিটলার আক্রমণ করেছিল। তার কারণ যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এর পরে পোল্যান্ড জার্মানির বিশেষ অংশগুলো পোল্যান্ডকে দিয়ে দেওয়া হয়েছিল। তার মধ্যে মানে অনেক জায়গা ছিল, পোর্ট ছিল, যেগুলোর অ্যাক্সেস পোল্যান্ডের কাছে ছিল। তো হিটলার বারবার বা জার্মানি বারবার তার অ্যাক্সেস চাওয়ার পরেও পোল্যান্ড সেগুলো দেয়নি। এবং আমরা দেখেছিলাম যে পোল্যান্ডকে কিভাবে হিটলার পোল্যান্ডের সঙ্গে অনাক্রমণতা চুক্তি স্বাক্ষর করার পরে হঠাৎ করে যখন ফ্রান্সের কাছ থেকে পোল্যান্ডকে সরিয়ে নিয়ে আসে এবং ফ্রান্সকে দুর্বল করে, তারপর কি করে? পোল্যান্ডকে আক্রমণ করে। তো জার্মানি যখন হিটলার পোল্যান্ড আক্রমণ করে, সেটাকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হিসেবে কনসিডার করে থাকি। যে এই মানে সেকেন্ড, যেমন আমরা প্রথম বিশ্বযুদ্ধের সূচনা কোন ঘটনাকে করি? যে আমাদের সেরোজমা হত্যাকাণ্ড। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা মানে আক্রমণ মানে সূচনাকে আমরা কিভাবে করি? হিটলারের পোল্যান্ড আক্রমণকে নিয়ে। এবার এই বিশ্বযুদ্ধ 39 থেকে 45 অ্যাপ্রক্সিমেটলি বলা হয় 6 বছর, 6 ইয়ার, 6 বছর এই যুদ্ধটা চলেছিল। ঠিক আছে, অবভিয়াসলি একদিকে আমাদের যে জার্মানি, জাপান আর ইতালি ছিল অক্ষ শক্তি জোট, যেটা অ্যাক্সিস পাওয়ার আমরা বলে থাকি। আর অন্যদিকে ছিল কি? অন্যদিকে ছিল ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত রাশিয়ার মিত্র ছিল। তো আমরা জোট এই মানে অ্যাক্সিস, অক্ষ কথাটা প্রথম মুসলিনি ব্যবহার করেছিল, এটাও আমরা পড়েছি, আমরা জেনেছি। এবার এখানে আমরা দেখবো যে প্রথম বিশ্বযুদ্ধের কারণ কি কি ছিল। ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধের কারণ কি কি ছিল, যে কারণে বলা হয় যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছিল। প্রথমত ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের কারণ হিসেবে আমরা কনসিডার করি যে ভার্সাই সন্ধির ত্রুটি। যে ভার্সাই সন্ধি, ভার্সাই ট্রিটি, আমরা প্রত্যেকেই ভার্সাই ট্রিটি কথাটা জানি। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে জার্মানি উপরে জোর করে যে ভার্সাই চুক্তি দিয়ে দেওয়া হয়েছিল। তো ভার্সাই সন্ধির এবার বেশিরভাগটা লেখা মানে তৈরি করা হয়েছিল কিসের জন্য? জার্মানিকে আর্থিক এবং সামরিক দিক থেকে শক্তিহীন করার জন্য। যাতে জার্মানির আমরা দেখেছি রুর অঞ্চলটা ভীষণ মানে সমৃদ্ধ ছিল এবং অর্থনৈতিক দিক থেকে জার্মানি খুব উন্নত হয়ে গেছিল। সেই কারণে জার্মানিকে দুর্বল করার উদ্দেশ্যে ভার্সাই ট্রিটি বা ভার্সাই চুক্তি করা হয়েছিল। এবং এবং এমন ভাবে করা হয়েছিল যে বেলজিয়াম যে সময় একটা ক্ষুদ্র দেশ ছিল, তার সেনাবাহিনী খুব কম পরিমাণে, কম অ্যামাউন্টের সেনাবাহিনী ছিল। এবার এতে কি করা হয়েছিল যে জার্মানির এই শক্তিটাকে এতটাই কমিয়ে দেওয়া হয়েছিল, বেলজিয়ামের থেকেও এই সংখ্যাটা মানে সামরিক শক্তি ভীষণভাবে কমিয়ে দেওয়া হয়েছিল। আর তারপরে আমরা দেখেছি যে মিত্র শক্তি বর্গ ছিল, মানে যে যার আমাদের যে ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকা, যে মিত্র শক্তি, তারা কি করেছিল? জার্মানির যে উপনিবেশ, সেই উপনিবেশ গুলো নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। এটা আমরা প্রত্যেকে দেখেছি, এটা বারবারই হয়েছে। উপনিবেশ মানে যেগুলো হচ্ছে কলোনি বলা হয়, কলোনি গুলা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে।
ফলে কি হয়েছিল যে জার্মানি ভার্সাই এর ফলে কি হয়, এবং আমরা প্রত্যেকে দেখেছি ভার্সাই চুক্তির দ্বারা জার্মানির উপরে বিশাল অঙ্কের ক্ষতিপূরণের বোঝাও চাপানো হয়েছিল। এটাও আমরা দেখেছি, ক্ষতিপূরণ চাপানো হয়েছিল। ফলে এমন ভাবে প্রেসারাইজ করা হয়েছিল, ফলে ফলে কি হলো, জার্মানি যুদ্ধমুখী হতে বাধ্য হয়েছিল, কারণ জার্মানির কাছে এছাড়া আর কোনো উপায় ছিল। ফার্স্ট কারণ হিসেবে বলা হয়ে থাকে। সেকেন্ড ছিল অতৃপ্ত জাতীয়তাবাদ, যেটা আমরা বলি যে ন্যাশনালিজম। ঠিক আছে, কারণ এটা আমরা দেখেছি জার্মানিরা নিজেদেরকে সবচেয়ে সুপিরিয়র জাতি হিসেবে মনে করে, এটা আমরা প্রত্যেকেই দেখেছি। তো পূর্ব ইউরোপে যে জার্মান সাম্রাজ্যের বিস্তার ঘটে জার্মানির লোকেদের লেবেনস্ট্রম বাসস্থানের জন্য সম্প্রসারণ ঘটাতে চেয়েছিল, মানে গ্রেটার জার্মান রাষ্ট্র একটা তৈরি করতে চেয়েছিল, কারণ জার্মানির লোকেরা আরো অনেক জায়গায় মানে ইউরোপের অন্যান্য জায়গাতে থাকতো। সেই কারণে তারা তাদের যে বাসস্থান তারা বাড়াতে চেয়েছিল। এর ফলে এই অতৃপ্ত জাতীয়বাদকে স্বীকৃতি দিয়েছিল কে? নাৎসি দল। আমরা দেখেছি হিটলার কি করেছিল, বলেছিল যে যেই জায়গায় জার্মানির লোকেরা বসবাস করে সেটা জার্মানির অংশ হওয়া উচিত। সেই কারণে এই অতৃপ্ত জাতীয়বাদ বা হচ্ছে আনফিল্ড ন্যাশনালিজমের কারণে নাৎসি দল একটা বিশ্বযুদ্ধের তৎপরতা বৃদ্ধি পেয়েছিল, এটা একটা সেকেন্ড কজ ছিল। থার্ড কজ ছিল হিটলারের পররাষ্ট্রনীতি, এটা আমি আগের দিন ডিসকাস করেছিলাম। হিটলার কি চেয়েছিল, জার্মানিকে ইউরোপের প্রধান শক্তিতে পরিণত করতে চেয়েছিল, যে প্রধান যে শক্তি সেটা অবশ্যই যেন জার্মানি হয়। সেই কারণে হিটলারের পররাষ্ট্রনীতি হয়েছিল, এবং হিটলার সেটা কিভাবে করেছিল, কূটনীতি প্রয়োগের মাধ্যমে। আমরা প্রত্যেকেই দেখেছি হিটলার বিভিন্ন মানে শক্তির কাছ থেকে মিত্র শক্তির মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব করেছিল, যে তাদের নিজেদের মধ্যে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দিয়েছিল। যেটা আমরা দেখেছি যে আমেরিকাও মানে ইংল্যান্ডের তোষণ নীতি করছে, পারস্পরিক একটা দ্বন্দ্বের সূচনা করেছিল, এবং রুশ জার্মান অনাক্রমণতা চুক্তি স্বাক্ষর করেছিল, এটা আমরা ডিসকাস বলেছি অনাক্রমণতা চুক্তি স্বাক্ষর করার পরে পোল্যান্ড আক্রমণ করেছিল হিটলার। ফলে সোভিয়েত রাশিয়া যখন পোল্যান্ড আক্রমণ করে, সোভিয়েত রাশিয়া তখন নিউট্রাল ছিল, মানে রাশিয়াকে সেখান থেকে পৃথক করেছিল। আর অন্যদিকে হিটলার কি করেছিল, ফ্রান্স আর পোল্যান্ড মৈত্রীতে ভাঙন ধরনের উদ্দেশ্যে পোল জার্মান অনাক্রমণতা চুক্তি স্বাক্ষর করেছিল। এটা আমি অলরেডি হিটলার পঠনের সময় বলেছি যে পোল্যান্ডের সঙ্গে জার্মান অনাক্রমণতা চুক্তি করেছিল, যেটা পোল জার্মান অনাক্রমণতা চুক্তি 1934। এরপরে যখন হিটলার 1939-এ পোল্যান্ড আক্রমণ করে, তখন কি হলো, ইঙ্গো ফরাসি যে জোট, মানে ইংল্যান্ডের সঙ্গে ফরাসি যে জোট জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে একদম লাস্ট সময়ে করে। এই কারণে এ এল উডওয়ার্ড বলেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল বেসিক্যালি জার্মানির হিটলারের যুদ্ধ। তিনি এই যুদ্ধের পরিকল্পনা করেছিলেন, আরম্ভ করেছিলেন, এবং শেষ পর্যন্ত তিনিই পরাজিত হয়েছিলেন। এটা একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্টের মধ্যে অন্যতম, কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বেসিক্যালি হিটলারের কারণে এটা হয়েছে, আমরা দেখেছি। এরপর ছিল উগ্র জাতীয়তাবাদ। হিটলার মনে করতো যে তারাই একমাত্র বিশ্বের বিশুদ্ধ আর্য রক্তের অধিকারী। আমরা এটা হচ্ছে যে হিটলারের যে জার্মানি যে তত্ত্ব, হেভেন রক তত্ত্ব, এই যে এখানে লেখাই আছে, হিটলারের এই হেভেন রক তত্ত্ব থেকে আমরা উগ্র সাম্রাজ্যবাদী নীতি জন্ম হয়েছে, যেটা আমরা যুদ্ধকে অনিবার্য বলে থাকি। তো এখান থেকে চেকোস্লোভাকিয়া বা পোল্যান্ড প্রভৃতিতে জার্মানির যে অধিকার তৈরি করা তার বিরুদ্ধে প্রচেষ্টাকে বিশ্বযুদ্ধে চিহ্নিত করেছে। আচ্ছা, এবার ঠিকঠাক আসছে না আবার সেরকম দূর থেকেই মনে হচ্ছে? তাহলে সমস্যা হচ্ছে না, এবার ঠিকঠাক আছে? একটু সমস্যা। আচ্ছা, এরপর জাপানের আগ্রাসী নীতি আমরা দেখেছি যে প্রাচ্য মানে আহ, এশিয়া মহাদেশে জাপানের যে আগ্রগমন নীতি, মানে যে জাপানের যে সাম্রাজ্যবাদী নীতি, সেটা মিত্র শক্তির মনে আতঙ্ক। এই কারণে 1931-এ জাপান যখন চীনের মাঞ্চুরিয়া দখল করেছিল, সেখান থেকে তাদের সাম্রাজ্যবাদী নীতির পরিচয় পাওয়া গেছে, যেন জাপানের একটা থ্রেট ছিল। এবারে ইতালির আগ্রাসন নীতি বা পররাজ্য গ্রাস নীতি বিশ্বকে মানে এখান থেকে দ্রুত বিশ্বের দিকে গিয়েছিল। এই কারণে দেখেছি ইতালি যখন আবিসিনিয়া দখল করেছিল, তার প্রতিকার কেউ না করায় মুসলিনের ক্ষমতা বেড়ে গেছিল। তারপরে দেখেছি মুসলিনি লিগ অফ নেশন থেকে পদত্যাগ করেছিল। তবে দুটো সামরিক শিবিরের মধ্যে স্বার্থ সংঘাত যখন ভার্সাই চুক্তির পরে ফ্রান্স এবং ইংল্যান্ডের যে মিত্র শক্তি যে জোট হলো, তার সঙ্গে জার্মান, জাপান আর ইতালির অক্ষ শক্তির মধ্যে
একটা সামরিক লড়াই শুরু হয়। যে কে বেশি সেনাবাহিনী রাখতে পারবে সেই কারণে বিভিন্ন বাণিজ্যিক ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদী সংঘাত হয়েছিল। তো তারপরে আমরা মানে ইংল্যান্ড আর ফ্রান্সের দোসর নীতি আমরা দেখছি। দোসর নীতির দ্বারা ইংল্যান্ড এবং ফ্রান্স পশ্চিম ইউরোপের পরিবর্তে পূর্বে রাশিয়ার দিকে হিটলারের অবাধ সম্প্রসারণ ছেড়েছিল। তারা ভেবেছিল যে না ওইদিকে রাশিয়ার দিকেই হিটলার যাক, এদিকে না যাতে না আসে। তাই হিটলারকে তারা বাড়তে দিয়েছিল, অবাধ সম্প্রসারণ করেছিল। কারণ তারা চেয়েছিল যে ইংল্যান্ড ফ্রান্স এরা ছিল ধনতান্ত্রিক ক্যাপিটালিস্টিক ইকোনমি, এবং তারা চাইতো রাশিয়ার যে সোশ্যালিস্ট ইকোনমি রয়েছে সেটা ক্ষতিগ্রস্ত হোক। চেয়েছিল যে তারা বলেছিল যে ধনতান্ত্রিক দেশগুলি থেকে সমাজতান্ত্রিক রাশিয়া বেশি বিপজ্জনক ছিল। কিন্তু এই তোষণ নীতির ফলে হিটলারের শক্তি এতটাই বেড়ে গেছিল, হিটলার ঘুরে তোমার হচ্ছে ইংল্যান্ড আর ফ্রান্সের উপরে অ্যাটাকটা করবে। এই কারণে জেপি টেলরের মধ্যে যে ইঙ্গো ফরাসি তোষণ নীতি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা গুরুত্বপূর্ণ কারণ। তারপরে আদর্শগত কারণ, যে প্রথম বিশ্বযুদ্ধের পরে ইউরোপে দুটো আদর্শগত শিবির হয়। একদিকে ইংল্যান্ড, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, এরা ছিল গণতন্ত্রবাদী রাষ্ট্র, এর মধ্যে যে ডেমোক্রেসি ব্যাপারটা যে ছিল। আর অন্যদিকে ইতালি, রাশিয়া, জার্মানি, স্পেন, এরা ছিল অটোক্রেসি স্বৈরতান্ত্রিক রাজ্য। আবার অন্যদিকে সোভিয়েত রাশিয়া ছিল সাম্যবাদী আদর্শ। মানে পুরো দেশের মধ্যে, সমস্ত দেশগুলোর মধ্যে একটা আদর্শের যে মানে কন্ট্রাডিক্ট সেটা কিন্তু লক্ষ্য করা গেছিল। এই কারণে যুদ্ধের পরিস্থিতি প্রত্যেকেই চাইছে নিজের মধ্যে একটা সুপ্রিমেসি গঠন করতে নিজেদের মধ্যে। এরপর ছিল সমাজতান্ত্রিক আর ধনতান্ত্রিক যে ভাবধারার যে একটা সংঘাত, সেটা একটা বড় কারণ ছিল। যে এরা ছিল ক্যাপিটালিস্ট ইকোনমি আর এরা ছিল সোশ্যালিস্ট ইকোনমি। যে সোভিয়েত রাশিয়া ছিল সোশ্যালিস্ট ইকোনমি, এ কারণে তারা হচ্ছে ধনতান্ত্রিক। যে ইংল্যান্ড আর ফ্রান্স রয়েছে তাদের মধ্যে একটা যে কন্ট্রাডিক্ট সেটা আমরা লক্ষ্য করতে পারলাম। যে পরস্পরের সন্দেহ প্রবণতা থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এখান থেকে হয়। এবং হিটলার যখন অনাক্রমণের যুদ্ধে রাশিয়াকে নিষ্ক্রিয় করেছিল, ইংল্যান্ড তখন দুর্বল হয়েছিল। এগুলো আমরা দেখলাম। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল, সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা। পূর্বে সারা বিশ্বে একটা ইকোনমিক যে ডিক্লাইন সেটা লক্ষ্য করা গেছিল। ফলে বিশ্বের যে বাণিজ্য, বিশ্ব বাণিজ্য এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এগুলো দুর্বল হয়, দ্রব্যমূল্যের বৃদ্ধি বেশি হয়। এই কারণে দেশবাসী যুদ্ধে মানে মানুষ যখন কি হয় টাকার জন্য এরপর যুদ্ধে যাওয়াটাই তখন শ্রেষ্ঠ মনে করলো। ঔপনিবেশিক দ্বন্দ্ব, এই যেটা আমি আগেই বলে দিয়েছি, ভার্সাই সন্ধির ফলে ইংল্যান্ড, ফ্রান্স আর আমেরিকা উপনিবেশ গুলো নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে, এবং ইতালি, জার্মানি আর জাপান এই উপনিবেশ গুলোর দখল করার জন্য কর্মসূচি নিয়েছিল। এর ফলে ইতালি যখন ভূমধ্যসাগরীয় অঞ্চলে অগ্রসর হলে ইংল্যান্ড আর ফ্রান্স এটা বাধা দেয়। জাপান যখন প্রশান্ত মহাসাগর অঞ্চলে বৃদ্ধি করতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্র বাধা দেয়। ফলে প্রত্যেকেরই একটা কন্ট্রাডিক্ট লক্ষ্য করা গেছে, যে যার কমন এরিয়াতে লড়াই করবে। সম্পূর্ণ নিরস্ত্রীকরণের ব্যর্থতা। এবার শান্তি পুনর্গঠনের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন লিগ অফ নেশন কি করেছিল, জেনেভা একটা নিরস্ত্রীকরণ সম্মেলন করেছিল, যে প্রত্যেক জার্মানির যাতে কম পরিমাণ অস্ত্র রাখে। এই সম্মেলনে কি হলো, নিরস্ত্রীকরণ সম্মেলন করা হয় যে সমস্ত দেশ যাতে করে। সেখানে হিটলার বলেছিল যে হ্যাঁ আমি অস্ত্র কমাবো, অসুবিধা নেই। ইংল্যান্ড, ফ্রান্স তাদেরকে অস্ত্র কমাতে হবে, হয় সবাই সমান অস্ত্র রাখো, নাহলে হয় আমাকে অস্ত্র বাড়াতে দিতে হবে, তার কারণ আমার অস্ত্র কম আছে, তাহলে সবাই অস্ত্র কমাও। তো সেখানে সবাই বললো না না আমাদের কাছে অস্ত্র থাকবে, তোমার কাছেই থাকবে না। সেখানে হিটলার বললো যে এ বললে কি করে। সেই কারণে জার্মানি এই সম্মেলন থেকে বেরিয়ে আসে। এর ফলে কি হলো, এই ব্যর্থ একটা সম্মেলন হলো। এবার জাতিসংঘের ব্যর্থতা, প্রথম বিশ্বযুদ্ধের পরে শান্তি রক্ষার উদ্দেশ্যে লিগ অফ নেশন যেটা সেটা ব্যর্থ হয়েছে। এবং যখনই বড় কোনো দেশ কোনো অন্যায় করে তখন জাতিসংঘ ব্যর্থ হয়ে যায়। যেমন এই যে দেওয়া আছে ইতালির আবিসিনিয়া দখল, জাপানের মাঞ্চুরিয়া দখল, জার্মানির চেকোস্লোভাকিয়া দখল। এই অঞ্চলগুলো যখন করে তখন যে শক্তিশালী দেশগুলোর বিরুদ্ধে এরা কেউ কিছু করতে পারলো না, লিগ অফ নেশন কিছু করতে পারে। সেই কারণে কি হলো, সব লিগের ওপর থেকে যে লোকের ভরসা সেটা কিন্তু চলে গিয়েছে। যার ফলে আমরা বলতে পারি যে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। এরপর হচ্ছে অর্থনৈতিক জাতীয়তাবাদের উত্থান। ইকোনমিক একটা যে ভার্সাই সন্ধি স্বাক্ষর করার পরে জার্মানির লক্ষ্য ছিল পূর্ব অবস্থায় ফিরে যাওয়া। কিন্তু ইতালি, জাপান আর ইতালির মতো তারা আন্তর্জাতিক বাণিজ্য করতে পারতো না। ফলে তারা অর্থনৈতিক পুনর্গঠনের সমস্যা কিন্তু পুরো বিশ্বের উপরে প্রাধান্য বিস্তার করতে গেলে অর্থনৈতিক পুনর্গঠন করতে হবে। কারণ আজকের দিনে আমেরিকা তো
সুপার পাওয়ার কেন? কারণ আমেরিকার যে অর্থনৈতিক পুনর্গঠন, ইকোনমিক যে ইনফ্রাস্ট্রাকচার সেটা ভীষণ পাওয়ারফুল বলে আজকে পুরো মানে ওয়ার্ল্ডে মার্কিন যুক্তরাষ্ট্র লিড করে। সেখান থেকে কি হয় যে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য জার্মান, জাপান, ইতালি মরিয়া হয়ে উঠেছিল। অর্থনৈতিক নৈরাজ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ হিসেবে অর্থনৈতিক নৈরাজ্যকে করে তোলে। টেলিকমিউনিকেশন যখন জাপানের মাঞ্চুরিয়া বা ইতালির ইথিওপিয়া আক্রমণে যৌথ নিরাপত্তাকে কাজে লাগাতে পারে, ফলে লীগের কার্যকারিতা উপরে একটা সন্দেহ হয় এবং অর্থনৈতিক নৈরাজ্যের কারণে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরিস্থিতি। এবার দীর্ঘ সময় যুদ্ধবিরতি বা দুটো মহাযুদ্ধের মাঝখানে শান্তিপূর্ণ সময় না বলে জিনিসটাকে দীর্ঘ যুদ্ধবিরতি আমরা কনসিডার করতে পারি, কারণ একটা যুদ্ধের পরে আরেকটা যুদ্ধের মাঝখানে যে টাইম পিরিয়ড সেটাকে কনসিডার করা হয়, কারণ এই সময় কোনো দেশই এগুলো রাখতে ব্যর্থ হয়েছে। আর প্রধান কারণের মধ্যে আমরা বলি যে হিটলারের পোল্যান্ড আক্রমণ, যেটাকে আমরা ডাইরেক্ট কজ বলে থাকি। যে রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি গঠন হওয়ার পরে হিটলার কি করেছিল, পোল্যান্ড আক্রমণ করেছিল। আমরা প্রত্যেকেই দেখেছি। তো পোল্যান্ড আক্রমণ করেছিল বেসিক্যালি এই যে ডানজিগ বন্দরের অ্যাক্সেস, ডানজিগ বন্দরটা পোল্যান্ড দখল করে রেখেছিল, পোল্যান্ড অ্যাক্সেস দিচ্ছিল না। সেই জন্য পুলিশ করিডোর দাবি করেছিল, কিন্তু ফ্রান্স ইংল্যান্ড বিরোধিতা করায় পোল্যান্ডের পক্ষ নেয়। আর হিটলার তখন এই হুমকির পরোয়া না করে 1939 এর 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করেছিল, যার ফলে 3 সেপ্টেম্বর ইংল্যান্ড আর ফ্রান্স পোল্যান্ডের পক্ষে যুদ্ধে যোগ দিলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার স্টার্ট। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে এটা যেটা আমরা বলেছি, যেটা সেন্ট্রাল ইউরোপ, উত্তর পূর্ব ইউরোপ, পূর্ব ইউরোপ, আর্কটিক অঞ্চল এবং বলকান অঞ্চল মিলিয়ে ওটা যেটাকে আমরা বলি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলেছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে এরিয়া হয়েছিল, তারপরে কিছুটা বলকান অঞ্চলের মধ্যে আমরা জানি প্রায় 9 মে পর্যন্ত, 1941 এর 22 জুন থেকে 45 পর্যন্ত স্থায়ী ছিল। তো যাই হোক 39 এ স্টার্ট হলো এটাকে, এই জন্য এটাকে মহান দেশাত্মবোধক যুদ্ধ যারা কনসিডার করা হয়। জার্মানি এটাকে পূর্ব রণাঙ্গন বলেছে, আর বিশ্বের দৃষ্টিকোণ থেকে এটা জার্মান সোভিয়েত যুদ্ধ হিসাবে কনসিডার করা হয়েছে। এরপর 1945 আমরা দেখেছি যখন 6 আগস্ট জাপানের হিরোশিমা আর 9 আগস্ট নাগাসাকিতে পরমাণু বোম ফেলেছিল মানে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র। লিটল বয় আর ফ্যাট ম্যান ছিল, যার ফলে প্রচুর মানুষ মারা যায়। হিরোশিমা নাগাসাকিতে প্রচুর মানুষ মারা যায়। এটা ডেটাও দেওয়া আছে, হিরোশিমাতে প্রায় 3 লক্ষ মানুষ হয়েছিল, তার মধ্যে 1,40,000 মানুষ মারা যায়। নাগাসাকিতে 74,000 মানুষ মারা গেছিল। তো তার যে রেডিও অ্যাক্টিভিটি এখনো মানুষদের মধ্যে ছড়িয়ে পড়ে। আর বোমার শিকারে যারা প্রাণে বেঁচে গেছিল তাদেরকে ইবাকুসা বলা হয়ে থাকে, মাঝে মাঝে এমসিকিউতে থাকে। এরপর জাপান যখন 14 আগস্ট পুরোপুরি নিঃশর্তভাবে আত্মসমর্পণ করেছিল, তো তার কারণ হিসেবে বলা হয় শুধু মানে বোমার ভয়ে করেছিল তাই নয়, কারণ এর আগে জাপান অনেক আগে থেকেই মানে প্রস্তুতি নিচ্ছিল। তার কারণ ওদিক থেকে যে রাশিয়া জাপানের উপরে অ্যাটাক করছে। হিটলারের ভূমিকা, হিটলার 43 পর্যন্ত 45 পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ছিলেন। আমরা দেখেছি এটা সম্পর্কে, হিটলারটা পড়ানোর সময় আমি এটা বলে দিয়েছিলাম, চ্যান্সেলর ছিলেন। তো তার বক্তৃতার মাধ্যমে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র বিরোধী, ইহুদি বিদ্বেষ এগুলো ছিল। তো এরা দেখেছি জাপানের ভূমিকা, জাপান 1937 সাল থেকে সাম্রাজ্যবাদের সূচনা করে। তারপর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে 40-এ জয়েন করার পরে জাপানের নৌবাহিনী যখন 1941-এ 7 ডিসেম্বর পার্ল হারবার অ্যাটাক করেছিল, তার ফলে আমেরিকা সরাসরি কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে অ্যাক্টিভ ভাবে জয়েন করেছিল। আমরা জানি এর ফলে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করেছিল। আর এর ফলে কি হলো, এর ফলে আমেরিকা আর রাশিয়া নিয়ন্ত্রণ পায়। এর আগে সেকেন্ড ওয়ারের আগে ওয়ার্ল্ড ইকোনমি লিড করতো ব্রিটেন এবং ফ্রান্স, ইত্যাদি এরা করতো। কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে মানে ব্রিটেন ফ্রান্সের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। তাদের সবচেয়ে বেশি খারাপ ফ্রান্সের হয়েছিল, ব্রিটেনেরও অবস্থা খারাপ হয়েছিল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ব্রিটেন ফ্রান্সের জায়গায় সাবস্টিটিউট হিসেবে আমেরিকা আর রাশিয়া এসে, ওরা ওইসব জায়গায় ওয়ারটা হয়নি, ওরা পার্টিসিপেট করলেও অ্যাক্টিভ ভাবে ছিল না। আর ইতালিতে প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয় এবং জার্মানির দুটো ভাগ হয়ে গেছিল, পূর্ব জার্মানি, পশ্চিম জার্মানি। পরে আবার তারা ইউনিফিকেশন হয়ে গেছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সাম্যবাদী আদর্শ, রাশিয়ার যে থট সেটা ছড়িয়ে পড়ে। সেখান থেকে রাশিয়া হচ্ছে প্রথমে রাশিয়া, আর তারপর পোল্যান্ড, চীন, চেকোস্লোভাকিয়া, পূর্ব জার্মানি সাম্যবাদী আদর্শ পায়। এর ফলে কমিউনিস্ট দল, প্রায় পৃথিবীর প্রত্যেক দেশে কমিউনিস্ট দলের আবির্ভাব হয়।
আমাদের মানে ইন্ডিয়াতেও কমিউনিস্ট দল আগে থেকেই ছিল, বাট এই সময়ের পরে অনেকটা বেশি ছড়িয়ে পড়ে। দুটো জোটে ভাগ হয় এবং কিছু যেমন মানে ক্যাপিটালিস্ট আর সোশ্যালিস্ট, ভারত এবং কিছু কিছু দেশ যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসাবে নিরপেক্ষ দেশ, এখান থেকে আমরা পড়েছি যে জওয়াহরলাল নেহরু যে নন অ্যালাইন মুভমেন্ট ন্যাম যেটা চালু বলেছিল, এটা তারপরে আমরা তার আগে দেখেছি যে কোল্ড ওয়ার, ঠান্ডা যুদ্ধ যেটা চলছিল দুটো ক্যাপিটালিস্ট আর সোশ্যালিস্ট ইকোনমির মধ্যে। পরাধীন দেশগুলোর মধ্যে একটা স্বাধীনতার লড়াই ছিল, যে প্রত্যেক দেশ চাইছিল স্বাধীন হতে। কলোনিয়াল পিরিয়ড থেকে মানে ভারত সহ অন্যান্য দেশ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পরে স্বাধীন হয়। বিশ্বে শান্তি রক্ষার জন্য কি হয়, শান্তি প্রতিষ্ঠার জন্য সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়, যেটা এখনো পর্যন্ত কাজ করছে। তারই ভাগ হিসেবে আমাদের OWU থেকে শুরু করে অনেক কিছু হয়। আর তৃতীয় বিশ্বযুদ্ধের ফলে লিটিল বয় গুরুত্বপূর্ণ ছিল, তার কারণ এর ফলে এটা এই ছিল লিটিল বয় বেসিক্যালি ওই পরমাণু বোমের নাম ছিল, যেটা হিরোশিমাতে ফেলানো হয়েছে। আর এটা ছিল ফ্যাট প্যান্ট। তো এর ফলে প্রচুর মানুষ মারা যায়। ৭৬ বছর পরে হিরোশিমাতে এখনো মানে পঙ্গু বিকলাঙ্গ শিশুর জন্ম হয়ে থাকে, এটা আমরা দেখেছি। আর ফলাফলের মধ্যে আউটকাম কি কি এসেছিল, দুটি ভিন্ন মতবাদের বিকাশ, মানে এখান থেকে এরপরে ন্যাটো আর ওয়ার্স সামরিক জোট গঠিত হয়। ইউরোপ পূর্ব আর পশ্চিম ইউরোপে ভাগ হয়ে যায়। পূর্ব ইউরোপ পশ্চিম ইউরোপে পুঁজিবাদী ক্যাপিটালিস্ট ছড়িয়ে পড়ে, আর পশ্চিম ইউরোপে পুঁজিবাদী, আর পূর্ব ইউরোপে সমাজতন্ত্র। কেন পূর্ব ইউরোপে তোমার হচ্ছে রাশিয়ার কাছাকাছি ছিল বলে সমাজতন্ত্রের বিকাশ হয়েছিল। আর জার্মানির বিভক্তি হিটলারের পরে জার্মানি পূর্ব পশ্চিমেতে ভাগ হয়ে গেছে। ন্যাৎসি দলকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, এটিও ন্যাৎসি দল কারণ হিটলারের এগেনস্টে সবাই ছিল। জাতিপুঞ্জের প্রতিষ্ঠা 1945-এ। বিশ্ব শান্তি রক্ষার জন্য আমরা দেখেছি যে সম্মিলিত জাতিপুঞ্জ বা লিগ অফ নেশন গঠিত হয়েছে। তারপর আমাদের এর ফলে এই যে বিশ্বযুদ্ধের আগে ফ্রান্স, ব্রিটেন আর ফ্রান্স বৃহৎ শক্তি ছিল। যুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্র বৃহৎ শক্তি পায়, সোভিয়েত রাশিয়ার উত্থান হয়। ফ্যাসিবাদের পতন মানে যদি আমরা বলি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর প্রধান কারণ কি, ন্যাৎসিবাদের থেকে বেশি ছিল ফ্যাসিবাদ, কারণ ওটার উদ্ভব আগে হয়েছিল। ফ্যাসিবাদের উত্থান কিন্তু আগে, ন্যাৎসিবাদের উত্থান পরে। তো যাই হোক, তো তারপর ব্রিটেন আর ফ্রান্সের যে পতন, বিশ্বযুদ্ধের পরে ব্রিটেন তার যে শক্তি আর সাম্রাজ্য হারায়, সেটা আমরা আগেই বললাম। আর তবে ফ্রান্সের অবস্থা ব্রিটেনের থেকে কিন্তু আরো বেশি খারাপ হয়েছে। তো এখনো ফ্রান্সের ইকোনমি যথেষ্ট খারাপ অবস্থায় রয়েছে। ব্রিটেনের অবস্থাও শেষ। জার্মানি পরাজয় হয়। জার্মানি তারপর ঠান্ডা লড়াই কোল্ড ওয়ার আগেই আমি বলে দিচ্ছি। তো এটা মোটামুটি আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা এখানে আমাদের টোটালি কমপ্লিট। তো মোটামুটি আমাদের দেখো টোটাল যে ওয়ার্ল্ড হিস্ট্রি সেটা আমাদের এখানে কমপ্লিট। তো যেই এমসিকিউটা দিচ্ছি ওটা তোমাদের করতে হবে। আর এরপরে আমি তোমাদের হচ্ছে যে মুসলিম লীগের টোটাল যে ব্যাপারটা রয়েছে, মুসলিম লীগ সেখান থেকে তার পেছনে আগে আলিগড় মুভমেন্ট থেকে শুরু করে ভারতে যে মুসলিম লীগ পলিটিক্স, মুসলিম পলিটিক্স এর উত্থান, মানে মোগল পিরিয়ড যখন এন্ড হয় বা মোগল পিরিয়ডের এন্ড হওয়ার পর থেকে ভারতে কিভাবে যে মুসলিমরা আগে এসেছিল, আমরা ইসলামিক হিস্ট্রি পড়েছি, মোগলদেরই পড়েছি। তো তারপর কি হলো, মুসলিমরা কিভাবে আস্তে আস্তে পলিটিক্সে এন্টার করলো, আর মুসলিমদের পলিটিক্সে এন্টার করাতে সৈয়দ আহমেদ খানের যে কি গুরুত্ব, সেখান থেকে কিভাবে আজকের দিনে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠিত হয়েছিল, কেন হয়েছিল, সেগুলো সম্পর্কে আমাদের আলোচনা পরের ক্লাসে আমাদের হবে। তো কয়েকটা বলে দিচ্ছি তাহলে, এটা আছে কয়েকটা এমসিকিউ বলে দিচ্ছি। একদমই কি কেউ করেনি না কয়েকটা করেছে এই পিডিএফটা? একদমই করেনি? স্যার আমার তো একদমই হয়নি। রিমা কতটা করেছে? আমারও স্যার করা হয়নি। কতটা বলো? আচ্ছা ঠিক আছে, কয়েকটা আমি বলে দিচ্ছি মোটামুটি যতটা তোমার ধরো 101 থেকে 140 পর্যন্ত বলে দিচ্ছি, বাকিগুলো তোমরা তাহলে করে রাখ। আচ্ছা, কি করেছো 1929 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মন্দার ফলে ক্রেডিট আনস্টার্ট নামক একটা ব্যাংক দরিয়া হয়েছিল। এই ব্যাংকটা কোথায় অবস্থিত ছিল? কোথাকার ব্যাংক ছিল এটা? আমেরিকা। না, এটা ছিল অস্ট্রিয়ার ব্যাংক, ঠিক আছে? অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার ছিল, অস্ট্রিয়ার ব্যাংক ছিল ক্রেডিট আনস্টার্ট, ঠিক আছে? আচ্ছা, 1936 খ্রিস্টাব্দে হিটলার কোন অঞ্চল দখল করেছিল?
এটা বলা উচিত। পোল্যান্ড, রাইনল্যান্ড, পোল্যান্ড কি হয়েছে বলো, পোল্যান্ড হবে কি? অস্ট্রেলিয়া। রাইনল্যান্ড, আবার অস্ট্রেলিয়া, আইল্যান্ড। অস্ট্রিয়া না, হ্যাঁ রাইনল্যান্ড দখল করেছিল। হ্যাঁ 1939-এ রাইনল্যান্ড ক্যাপচার করে, রাইনল্যান্ড অঞ্চল দখল করেছে। অপশন ডি। যে আমাদের যে মানে যে পোল্যান্ড সেটা তো 1939 তার ফলে তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হলো না। ফ্যাসিস্ট দলের সদস্যরা কি নামে পরিচিত ছিল? ব্ল্যাক শার্টস, কি করেছো? ব্ল্যাক শার্টস, ব্ল্যাক শার্টস, ভেরি গুড। কালো রঙের এ পড়তো বলে, ঠিক আছে, ব্ল্যাক শার্টস। ব্ল্যাক শার্টস, আচ্ছা ব্ল্যাক শার্টস। আচ্ছা 1922 খ্রিস্টাব্দে কে ইতালির ক্ষমতা দখল করেছে? মুসোলিনি, বেনিটো মুসোলিনি, তাই তো? মুসোলিনি, ঠিক আছে, বেনিটো মুসোলিনি। আচ্ছা মুসোলিনি 23 খ্রিস্টাব্দে কোথাকার কার্ফু দ্বীপ দখল করেছে? কি হবে? বিচ ছিল না, বিচের কার্ফু দ্বীপ ছিল না, সেটা দখল করেছিল। ওই জায়গাটা ফেরত দেওয়ার কথা বলেছিল, সেই কারণে বললো যে ক্ষতিপূরণ দিতে হবে, মনে পড়ছে? কার্ফু দ্বীপ, গ্রিসের কার্ফু দ্বীপ, মনে আছে না ভুলে গেছো? মুসোলিনি আবিসিনিয়া বা ইথিওপিয়া দখল করেছিল কত খ্রিস্টাব্দে? 1936, 1936, 1936। মুসোলিনি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করেছিল? 1937, 1937। আচ্ছা রুশ জার্মান অনাক্রমণতা চুক্তি? 1939। তারপরেই তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হলো না, ইনস্ট্যান্ট। ইহুদি জাতি কার অত্যাচারের শিকার হয়েছে? হিটলারের, হিটলার। খুব সহজ কোশ্চেন, হিটলারের। আচ্ছা নাৎসি দলের আধা সামরিক বাহিনী কি নামে পরিচিত? স্টর্ম স্টোপার্স। স্টর্ম ট্রুপার্স, এবার ছিল এস এ বলে স্টর্ম ট্রুপার্স, আগের দিনে পুরো পড়েছি। স্বস্তিকা কোন দলের প্রতীকী চিহ্ন ছিল? নাৎসি, এই কারণে দেখবে ওরা হচ্ছে স্বস্তিকা চিহ্নটাকে কিন্তু ব্যান করে, যদিও এ ছিল, যাই হোক এখন ওরা কিন্তু ওই জায়গার চিহ্নটা ব্যবহার করে না। প্রথম বিশ্বযুদ্ধের পরে ইউরোপে শুরু হয়েছিল কি? সমাজতন্ত্রের প্রসার, গণতন্ত্রের মড়ক, এখন একটা তন্ত্রের পতন, ধনতন্ত্রের পতন, কি করেছে? সমাজতন্ত্রের প্রসার। একনায়কতন্ত্র কি হবে? প্রথম বিশ্বযুদ্ধের পরে ইউরোপে গণতন্ত্রের মোড়ক, মানে কি? ডেমোক্রেসি কিন্তু সেই সময় এন্ড হয়েছিল, কারণ ডিক্টেটরশিপ থেকে সমাজতন্ত্রের প্রসার রুশ বিপ্লবের পরে হয়েছিল, এবং সেটা পুরো ইউরোপে কেন, সেটা এতে ছিল ছড়ায় নেই সেভাবে। গণতন্ত্রের পতন হয়নি, কারণ এটা তো ছিল এখন একটা তন্ত্র, তো তারপর থেকে বলো মুসোলিনি বলো, হিটলার বলো, ফ্র্যাঙ্কো বলো। আচ্ছা কার্ফু দ্বীপ কে দখল করেছিল? এক্ষুনি ইজি ছিল। ইতালি, ইতালি। কার্ফু দ্বীপটা গ্রিসের ছিল, দখল করলো ইতালি, এক্ষুনি হলো কথাটা। মুসোলিনি ফ্রান্সের কাছ থেকে কোন স্থানটি দাবি করেছিল? বলো কোন স্থানটা দাবি তানজির। করেছিল? তানজির। হ্যাঁ তানজির।
ইতালি মুসোলিনি ফ্রান্সের কাছ থেকে তনজির বছরটা দাবি করেছে। ইতালি 1935 খ্রিস্টাব্দে আক্রমণ করেছিল। আবিসিনিয়া। আবিসিনিয়া। ইতালিকে আক্রমণকারী হিসাবে কে ঘোষণা করেছে? আবিসিনিয়া হবে। জাতিসংঘ। না, জাতিসংঘ। অবশ্যই জাতিসংঘ, এটা লিগ অফ নেশনস কথা, জাতিপুঞ্জ নয়, জাতিপুঞ্জ আর জাতিসংঘ আলাদা। লিগ অফ নেশনস, জাতিসংঘ। আচ্ছা, বুয়ের যুদ্ধ কাদের কাদের মধ্যে ছিল, পারবে? পারবে কি? হ্যাঁ, ডাচদের সঙ্গে ইংল্যান্ডের, মানে ডাচ বলতে ওলন্দাজ বলতে ডাচ, মানে ইংল্যান্ডের। আচ্ছা, কমিংটন বিরোধী জোট ইতালি। আছে ইতালি, ভেরি গুড। আচ্ছা, রুশ জার্মান অনাক্রমণাত্মক চুক্তি স্বাক্ষরিত হয় 1939। কোন দেশে? 1939, একটু আগেই হলো। কোন দেশের আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়? সহজ কোশ্চেন। পোল্যান্ড। 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 বিখ্যাত তরুণ তুর্কি নেতা কে ছিলেন, পারবে? এনভার পাসা হবে। কামাল পাশা। কামাল পাশা। তুরস্কি বললাম না, তুরস্কি যে খলিফার পতনের ফলে যে সরকার গঠন করেছিল, ধর্মনিরপেক্ষ সরকার, কামাল পাশা না, মনে পড়ে? তারপরে তো যে খেলাফত মুভমেন্টের জাস্ট পরে, তাই না? প্রথম বিশ্বযুদ্ধের শেষে কামাল পাশা হয় না, 1922। আচ্ছা, ইতালি জার্মান জাপানের মধ্যে গড়ে উঠেছিল অক্ষ শক্তি। উপস্থিতি। অক্ষ শক্তি, ভেরি গুড। এশিয়া মনরো নীতি ঘোষণা করেছিল, এশিয়াটিক মনরো নীতি। জার্মানি। জাপান। মনরো। কি হবে? মনরো। জাপান হবে। বাকিরা কেন হবে? জাপানে কে আছে, মানে এশিয়াতে কে আছে? জাপান আছে না, বা চীনও ছিল, কিন্তু সেই সময় জাপানের তো সাম্রাজ্যবাদী নীতি ছিল না, মানে বললাম, জানি না। শোষণ নীতির উদ্ভাবক, বলো, এটা পারা উচিত। চেম্বারলেন। চেম্বারলেন। চেম্বারলেন কে ছিল? চেম্বারলেন কে ছিল বলো? ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিল না চেম্বারলেন। হিটলার বিদায় যুদ্ধে চেকোস্লোভাকিয়ার কোন স্থান দখল করেছে? রাইন অঞ্চল। চেকোস্লোভাকিয়াতে রাইন অঞ্চল ছিল। রাইন অঞ্চল, সার অঞ্চল, এগুলো সব জার্মানি। চেকোস্লোভিয়া বলেছে না? এগুলোই জার্মানিতে রয়েছে, জার্মানির অঞ্চল। হিটলার কেন জার্মানির অঞ্চল দখল করে? দেয়া ছিল, নোটসটা পড়োনি, মানে একদম জিনিসটা পড়োনি, ভুলে গেছো। সুদেহার অঞ্চল দেয়া ছিল, একদম সুন্দর করে বলা আছে, সুদেহার অঞ্চল। কোথা? কোন গোপন চুক্তি, কোন চুক্তি, কোথা কি প্রবলেম হচ্ছে? একটু আসছে না ঠিকঠাক। বাকিদের স্যার একটু ডিস্টার্ব হচ্ছে। কোন চুক্তির গোপন শর্তে পোল্যান্ড ভাগাভাগির কথা বলা? পোল্যান্ড ভাগাভাগি, রোম বার্লিন। রুশ জার্মান। রুশ জার্মান অনাক্রমণতা চুক্তি, ভেরি গুড। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রত্যক্ষ কারণ ছিল হিটলার কর্তৃক পোল্যান্ড। পোল্যান্ড আক্রমণ। ইঙ্গো ফরাসি শক্তি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 1939-এ। আর 3 তারিখ না, 1 তারিখে পোল্যান্ড আক্রমণ করলো, আর 3 তারিখে সঙ্গে সঙ্গে হচ্ছে জার্মানির বিরুদ্ধে ঘোষণা করলো, মনে পড়ছে? ঠিক আছে, এক্ষুনি পড়ালাম আজকে 39-এ। 1 তারিখে পোল্যান্ড আক্রমণ, 3 তারিখে জার্মানি, ইংল্যান্ড আর হচ্ছে ফরাসি, পোল্যান্ড জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। ব্লিটজক্রিগ যুদ্ধ পদ্ধতি ব্যবহার করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে।
জার্মানি। জার্মানি একদম। জার্মানির মার্শাল পিতা সরকারের রাজধানী কোথায় ছিল? ফ্রান্সের মার্শাল পিতা সরকারের রাজধানী ভিচ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির কাছে ফ্রান্স আত্মসমর্পণ করেছিল কবে? নভেম্বর হবে 21-এ। ভেরি গুড, 21 নভেম্বর। আর নিজের সামরিক শক্তি বৃদ্ধির দাবি গৃহীত না হয় জাতিসংঘ ত্যাগ করেছিল কি? জার্মানি। জার্মানি। অবশ্যই অবশ্যই জার্মানি। জার্মানিকে দেখে দেখে পরে ইতালি। সামরিক শক্তি বৃদ্ধির দাবি গৃহীত না হয় এটা বললাম, জার্মানি দাবি করেছিল না মানার জন্য। স্পেনের গৃহযুদ্ধকে ক্ষুদ্র বিশ্বযুদ্ধ বলেছেন কি? লিপসন। ল্যাংসন ল্যাংসন হ্যাঁ? ল্যাংসম। ল্যাংসন। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান সামরিক ঘাঁটি স্থাপন করেছিল কোথায়? চীনে হবে স্যার। ইন্দোচীন। ইন্দোচীন। ইন্দোচীন হ্যাঁ, চীনে হবে, চীনকে ক্যাপচার করেছিল টোটাল। ইন্দোচীন হ্যাঁ। প্রথম বিশ্বযুদ্ধ প্রথম দিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বা দূর প্রাচ্যে ব্যাপক আগ্রাসন চালায় জাপান। অবভিয়াসলি জাপান হবে। মার্কিন নৌঘাঁটি অবস্থিত ছিল কোথায়? পার্ল হারবারে। পার্ল হারবার, সেই কারণেই হচ্ছে অ্যাটাক করেছিল জাপান পার্ল হারবার। ইতালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিল 40 খ্রিস্টাব্দের কবে? ভয় পেয়ে? জুন। 10th জুন। পার্ল হারবারে জাপানি নৌ এবং বিমান আক্রমণ ঘটে 1941 খ্রিস্টাব্দে, যা বললাম একটু আগে। 7 ডিসেম্বর। ডিসেম্বর। উত্তর আফ্রিকার এল আলামিনের যুদ্ধে জার্মান সেনাপতি ছিলেন কে? রোমেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালির সিসিলি দখল করেছিল কে? ইঙ্গো মার্কিন বাহিনী। Yes. আচ্ছা, বাকিগুলো কি তোমরা ট্রাই করবে না বলে দেবো? ট্রাই করব। তাহলে 140 পর্যন্ত রাখলাম, বাকি 60টা আছে। পরের দিনের মধ্যে কিন্তু করে রাখবে, ঠিক আছে? পরের দিন এটা মাস্ট করে রাখবে। আর হচ্ছে পরের দিন আছে তাহলে একটা টেস্ট, একটা হচ্ছে মক টেস্ট দিয়ে দেবো, ঠিক আছে? পরের দিন একটা তাহলে ওয়ার্ল্ড ওয়ার আর হচ্ছে তোমার এর উপরে লাস্ট চ্যাপ্টারটার উপরে আর একটা মক টেস্ট দিয়ে দেবে। আমি এমসিকিউ এ দিয়ে দেবো, সেট মানে কোশ্চেন এরকম মক টেস্টে দিয়ে দেবো। তোমরা দিয়ে দেবে ওতে, ঠিক আছে? তো এই 7টা বাকিগুলো করে রাখবে আর এই মক টেস্ট দিয়ে দেবো, ওটা সাবমিট করে দেবে। তারপরে আমরা হচ্ছে কি বলে আলিগড় মুভমেন্ট আর হচ্ছে মুসলিম লীগ তারপরে করবো। কি মক টেস্ট স্যার কিসের উপরে হবে? ওয়ার্ল্ড হিস্ট্রি? না, ওয়ার্ল্ড হিস্ট্রি শুধু এটা তোমার হচ্ছে ন্যাসিবাদ ফ্যাসিবাদ আর হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, শেষটা একদম শেষটা। বেশিটা দিচ্ছি, যেটা দিচ্ছে ছোটটা একদম লাস্ট পার্টটা করো, বেশিটা পরে দিলেই। ন্যাসিবাদ ফ্যাসিবাদ আর হচ্ছে আরেকটা কি বললেন? ন্যাসিবাদ ফ্যাসিবাদ দ্বিতীয় বিশ্ব, মানে একদম লাস্ট যেটা করো। ও, দ্বিতীয় বিশ্ব। আর হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার আজকে যেটা করলো আর আগের দুটো এটা নেক্সট দিনে কবে হবে পরীক্ষাটা স্যার? এই রবিবার। হুম, রবিবার দিন দিয়ে দেবো। রবিবারে ক্লাস হবে তোমাদের? ক্লাস রবিবার সম্ভবত হবে না তোমাদের, হচ্ছে ক্লাস সম্ভবত তোমরা ধরো ওই বুধবারের দিকে হবে। বুধবার হবে, মঙ্গলবার হবে না। মঙ্গলবার একটু হচ্ছে বিয়ে বাড়ি আছে একটা আমার, আর মঙ্গলবার হবে না, বুধবার দিন। বুধবার না নিয়ে বৃহস্পতিবার নিন না। বৃহস্পতিবার, আচ্ছা ঠিক আছে, বৃহস্পতিবার হয়ে যাবে, অসুবিধা নেই। মঙ্গলবারটা হবে না, মঙ্গলবার একটা বিয়ে বাড়ি আছে আমার, ওই জন্য মঙ্গলবারটা দিতে পারবো না। ঠিক আছে, বৃহস্পতিবার। ঠিক আছে স্যার।